প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাই যে জনাব মাসুদ কামাল ভাই, আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম, সেটা হলো যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় শঙ্কার কথা বিএনপি মহাসচিব বলেছেন। তিনি আরও বলেছেন যে বিবিসি বাংলারে দেয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি আসলে কি বোঝাতে চাইছেন, কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? আমার একটা টেক অবশ্য আছে, সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করব। কামাল ভাই, আপনি আমাদের যদি একটু আলোকিত করেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বার্তা দিতে চাইলেন। পরে সকালে আমি এটা ডিটেল আমি পড়েছি। আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনারা নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন হতে উঠবে। এগুলো আকার ইঙ্গিতে বলা হয়েছে জিনিসটা। আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে উনি মনে করেন, সেই কথাটা আমি ওনার অন্য একটা কথা আমি পেয়েছি। সেটা কিন্তু বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন, সরকারের যারা পার্টনার হিসেবে আছেন, তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনেও অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা ওনারা শুনেছেন অথবা দেখেছেন। দেখাও যাচ্ছে, অনেকেরই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন, নির্বাচন করবেন, সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে। মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই এলাকার মানুষ বলা বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে। তো যদি এই সরকার এরা যদি সেখানে নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পারি না। সরকারের ডেফিনিশনটা কি? ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার। এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে, তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে? আমি তো বলতে পারবো না। তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবেন উনি, আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। লজিক্যালি একদম পারফেক্ট কথা উনি বলেছেন। কিন্তু না কামাল ভাই, এই পর্যায়ে আমি একটু জানতে চাইতে পারি যে আমরা কি ডক্টর ইউনূসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি? আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনূস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে 2 জন 3 জন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে? আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই, আমরা কি একটু আস্থা ডক্টর ইউনূসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে ক্যাবিনেটের 2-3 জন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে, বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইউনূসের উপর? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আস্থা রাখলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর জি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বাদ দেন, আমি আমার কথা বলি। শুনেন, ডক্টর ইউনূসকে আপনি কিভাবে বিচার করেন? ডক্টর ইউনূসকে এই দেশের মানুষ 8 তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন, আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন, আমি পাই না। 8 তারিখের আগে ডক্টর ইউনূস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক, উনি আমাদের অনেক কিছু করে দিবেন। আজকে তাই মনে করেন আপনি? নো, বাংলাদেশের বাস্তবতা সেটা বলে না। কামাল ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে বললেন ডক্টর ইউনূসকে সারা দেশের আস্থার প্রতীক মনে করেছেন, বাংলাদেশের মানুষ কোনোদিন কাউরে আস্থার প্রতীক মনে করে? যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি। যেই মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভারে কইতে থাকে এমনি চালান অমনে চালান। আমি বলতে চান আপনাকে, বলেন। বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে আস্থার প্রতীক মনে করে, সবচেয়ে দ্রুত। আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। একটা প্রবাদ আছে গ্রামে, বুঝছেন? সেই প্রবাদটা হলো, সেই মানুষটা তত বেশি ভালো যেই মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন। 8 তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কতটা ভালো কেউ জানতো না। এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক। যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, যেই মাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন। সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো, তাদের মধ্যে আমিও একজন। আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না। আমি বলেছি ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, এই উপদেষ্টা পরিষদে অনেককে আমি চিনি, যে জন্য আমি বলেছি পারবেন না। এবং
এখন দেখেন উনি পারছেন, উনি খুব ভালো পারছেন। আপনি বাংলাদেশে যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি কি খুব ভালো পারছেন, দেখেন আপনি উত্তরটা কি পান। কামাল ভাই, পারছেন না। কামাল ভাই হ্যাঁ, আপনার সাথে কথা বলা খুবই ফ্যাসিনেটিং, কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন, আমি আপনার প্রায় সব শো, আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান, আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না, এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না, এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল, সব চোর বাটপার, এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগের সরকারে আমরা দেখছি, তাদেরকে আমরা পারছি, এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল? আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি? না বলেন না, বলেন না। আমি কি বলেছিলেন? হ্যাঁ 5ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে, হ্যাঁ, এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা। যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে, এই প্রত্যাশাকে আমি করবো না? আমি করেছি। আমি বলি আপনাকে, আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পারিনি, সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না, আমি সাহস পাই নাই। কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে। খেয়াল করেন কিন্তু, রাইট, তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে। তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে, যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো, তাদের অংশগ্রহণে, তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো, রাইট, এই প্রত্যাশা আমি করবো না? অবশ্যই আমি করবেন, প্রত্যাশা করেছি। করবেন। আমি কিন্তু আগের সরকারের সঙ্গে তো তুলনাই করতে চাই না। অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক সৎ লোক আছে, এতে কোনো সন্দেহ নাই, সততা নিয়ে তুলনা আমি করতেই পারবো না। কিন্তু আমার কথাটা হলো কি, যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আড়াইটা জিনিস, সিম্পল আড়াইটা জিনিস। আড়াইটা কি কি? 1 নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে। 2 নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে, যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে। আর অর্ধেক কাজটা কি? অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন। আর কিছু চাই নাই কিন্তু রে ভাই। কিন্তু ওই অর্ধেক কাজ যেটা, ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলি সন্দেহের মধ্যে ঢুকে পড়লো। সংস্কার নামে তারা যা করলেন, এটা তো একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে সংস্কারটা। আচ্ছা কামাল ভাই, আমি আপনার কাছে আসতেছি, শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সব কিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি, এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, তা আমাদের এখানে কোনো রোল নাই। আমরা 150টা আন্দোলন কইরা 5 মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম। আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন, নাইলে আমি সমালোচনা করি, ওরা যাইব কই? কোন জায়গা থেকে তাদের সমালোচনা? এই কাজ করছো কেন, এইটা করো নাই কেন, এইটা করতে পারছো কেন? বিএনপি এতদিন পর্যন্ত কই আসছে, একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও 1.5 মাস আগে ইন্টারভিউ দিছে, একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান। হঠাৎ করে এখন কি হইলো, জুলাইতে চায় না অগাস্টে চায়, ঠান্ডা নাই বর্ষা নাই, আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে, এগুলি কি কথা? আমি বলবো নাকি? আপনি 2 মিনিট একটু বইলা নেন, আপনার একটু শোনা দরকার আছে। আমি যাইতেছি, বাকের আসতেছি আপনার কাছে জনাব মজুমদার, আমি আসবো একটু, জাস্ট একটু কামাল ভাইকে শুনে আসি। জি দেখেন, মির্জা ফখরুল আগে কি বলছেন এখন কি বলছেন এটাকে আমি ডিফেন্ড করবো না, এটা ওনার পলিটিক্স। দেখেন বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে, তাই না? মুখপাত্র, কাজে উনি কিন্তু বিএনপির পলিটিক্যাল কথাটাই বলবেন। বিএনপি আসলে কি চায়? তারা ক্ষমতায় যেতে চায়, সিম্পল, ক্লিয়ার এন্ড সিম্পল। বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে। তারা মুখে বলে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব, কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম, আমি বলতে পারবো না, সেটা এক জিনিস। কিন্তু ওনাদের তো পলিটিক্স, উনি তো ওই কথাটাই বলবেন। ওনার কথা একটা। সমালোচনা যেটা আমরা করি, সমালোচনাটা আমরা কেন করি বলেন তো? আমি কি ইউনূস সাহেবকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি? নো, আমি চাচ্ছি যে ইউনূস সাহেব যেন ঠিক কাজটা করেন। ওকে, এবং এটা করার জন্য বারবার ওনাকে হ্যামারিং করতেছি, ভাই আপনি ঠিক কাজটা করেন, ঠিক কাজটা করেন। উনি কি ঠিক কাজটা করতে পাচ্ছেন না? উনি কি এই আমি এটাকে বিপ্লব বলেন না গণ অভ্যুত্থান বলেন, জুলাই বিপ্লব বলি, জুলাই গণ অভ্যুত্থান, বাকি এখানে আছে, ওকেও আমি আপিল করতেছি, উনিও বলুক যে এই যে ওনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন, উনি তো জুলাই বিপ্লবের ফসল। উনার এই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে? কামাল ভাই, আমি আপনার কাছে